ভাবি, শান্ত ভাইয়া মুখটা দেখো প্রচণ্ড ঘাবড়ে গিয়েছে। উৎকণ্ঠা নিয়ে ঋতুর নিচে দিকে তাকিয়ে বলে, আলো শান্তর দিকে তাকিয়ে আছে। আল্লাহ জানেন আজ কি হতে চলেছে। ইয়াসার মির্জার এত শীতল ভাব তাকেও চিন্তিত করছে। শান্ত শামীমের দিকে তাকিয়ে নিচু গলায় তাকে সালাম দেয় শুরুতেই। শামীম সালামের উত্তর দিয়ে তাকে পুনরায় বলে, তুমি 10 মিনিট লেট। জ্যাম ছিল রাস্তায় ভাইয়া, নিচু গলায় বলে শান্ত। ঠিক আছে, বসো। শান্তকে বসার নির্দেশ দিয়ে শামীম বসে পড়ে। অন্যরা সবাই বসে পড়ে। শান্ত তার মুখোমুখি বসে থাকা মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যতটা বাজে আচরণ করার কথা সে করছে না, কেমন থমথমে হয়ে আছে মুখটা। লিভিং রুমে প্রত্যেকে তাদের পাঞ্জাবি কিংবা শার্টের হাতা গুটিয়ে রেখেছে। কি করার প্রস্তুতি নিচ্ছে তারা? মারবে নাকি শান্তকে? কিন্তু তার জন্য তো ইয়াসা মির্জা একাই যথেষ্ট। এত লোকের কি দরকার? শামীম শান্তর দিকে তাকিয়ে বলে, পানি খাবে? চোখে চশমা ঠেলে শান্ত মাথা নাড়ায়। তোয়েব এক গ্লাস পানি এগিয়ে দিয়ে শান্তর দিকে। গ্লাসটা খালি করে শান্তই এদিক ওদিক তাকায়। ঈশিতাকে কোথাও দেখতে পাচ্ছে না সে। কি করছে এখন সে? বাংলা সিনেমার মতো আটকে রেখেছে নাকি তাকে ঘরে? শামীম শান্তর দিকে তাকিয়ে বলে, তোমার সম্পর্কে বিস্তারিত কিছু কখনই জানা হয়নি। জেনেছি ভালো পড়া, মেধাবী, এইটুকু। পুরো নাম কি? সোহানুর ইসলাম শান্ত। নিচু স্বরে জবাব দেয় শান্ত। শামীমের পাশ থেকে ফুয়াদ বলে ওঠে, দেশের বাড়ি কোথায়? বরিশাল। আগে থেকেও নিচু স্বরে বলে শান্ত। জামিল পাশ থেকে চেঁচিয়ে শামীমকে বলে ওঠে, বরিশাল? ভাই বরিশালের ছেলে? বরিশালের মানুষ সিটার বাটপার হয় শুনেছি। শান্ত অবাক চোখে তাকিয়ে আছে জামিলের দিকে। শামীম জামিলকে থামিয়ে দিয়ে শান্তকে বলে, তোমাকে আমি এখন কিছু প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলো যদি আমার মনের মতো হয় তাহলে আমি বিবেচনা করব আমার বোনকে তোমার সাথে বিয়ে দেব কি না। শান্ত একটা ঢোক গিলে নেয়। চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে শেষ, এখন প্রেমিকা আর ভাইদের কাছে ইন্টারভিউ। শামীম ইলহামের দিকে তাকিয়ে বলে, তুই কিছু জিজ্ঞেস করতে চাইলে কর। ইলহাম কপাল কুঁচকে বলে, আমার কিছু জিজ্ঞেস করার নেই। তুমি যেটা জিজ্ঞেস করবে ওটা আমার জিজ্ঞাসা। শামীম ঘুরে ফুয়াদ আর দলের ছেলেদের দিকে তাকায়। সবাই শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই তোয়েব বলে ওঠে, ভাই আমি একটা প্রশ্ন করতে চাই। সবাই তোয়েবের দিকে তাকায়। শামীম বলে ওঠে, আচ্ছা কর। শান্ত তোয়েবের দিকে তাকিয়ে আছে। তোয়েবের কণ্ঠে গাম্ভীর্য এনে শান্তকে বলে ওঠে, আপনার চশমার পাওয়ার কত? শান্ত অবাক চোখে তোয়েবকে দেখতে থাকে। দোতলা থেকে পড়ি উচ্চস্বরে খিলখিলে হেসে ওঠে। সবাই দোতলার দিকে তাকাতেই আলো পড়ি মুখ চেপে ধরে আড়াল হয়ে দাঁড়ায়। পরীর মাথায় গাঁটটা মেরে বলে, ইয়াসা মির্জা এমনিতেই ক্ষেপে আছে, এসব করো না। ইসমাম মাথা তুলে অবাক চোখে পরীর বাচ্চা সুলভ আচরণ দেখে। শুধু শুধু ওই মেয়েটাকে সে অস্বাভাবিক বলে না। শামীম তোয়েবের এমন বেহুদা প্রশ্নে রাগান্বিত হয়ে তাকায় তোয়েবের দিকে। শামীম দৃষ্টি দেখে তোয়েব মিয়ে যায়। মিনমিন করে বলে, না মানে চোখের অবস্থাটা জানতে জিজ্ঞেস করেছি ভাই, ভবিষ্যতে কানা হয়ে গেলে আমাদের ইস্যুর বিপদ। শান্ত সবাইকে দেখতে থাকে। আজ এখানে তার ধোলাই হবে কি না সে নিশ্চিত না, কিন্তু এরা সবাই যে তার মান সম্মানের পিণ্ডি চটকাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শামীম গলা খাকারি দিয়ে বলে ওঠে, আমার বোনকে পছন্দ করছো কেন? সুন্দরী এবং বড়লোকের বাড়ির মেয়ে? এই দুটো কারণ বাদে কোনো কারণ থাকলে বলো। শান্ত 2 মিনিট চুপ করে থেকে বলে ওঠে, সে খুবই কাইন্ড হার্টেড এবং বোকা। শামীম বলে, এক্স্যাক্টলি, আমার বোন বোকা। আর তোমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীর ছেলেদের কাছে সুন্দরী ভালো মানুষ বোকা বড়লোক মেয়েরা হচ্ছে একটা জ্যাকপট। ওই যে ওকে দেখছো, ও আমার বন্ধু ফুয়াদ।
খুবই বড়লোক পরিবারের ছেলে। ও বড় আপু ভালোবেসে তোমার মতো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করেছিল, যারা আপুকে সবসময় মই হিসেবেই দেখেছে। আলো দোতলায় রেলিং ধরে কপাল কুঁচকে নিচতলায় লিভিং রুমের সামনের দিকে তাকিয়ে আছে। খুবই বিরক্ত হচ্ছে সে তার মেয়র সাহেবের উপর। এই লোকটা অবিকল বাংলা সিনেমার বড়লোক চৌধুরী সাহেবদের মতো আচরণ করছে। সে ঈশিতার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তোমার ভাই কি বাংলা সিনেমা দেখতেন প্রচুর? পরি বলে ওঠে, ঠিক বলছো ভাবি, হয়তো দেখতেন। দেখো কেমন গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে, চৌধুরী সাহেবদের মতো, শুধু গায়ে স্যুট আর হাতে পাইপটা নেই। আচ্ছা শান্ত ভাইয়া, এখন কি বলা উচিত ভাইয়াকে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই। এই ডায়লগটা কথাটি বলে পরি নিজেই হাসতে থাকে। শান্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন বলে ওঠে, ভেবো না আমি তোমায় অপমান করছি, আমি শুধু তোমার ধারণাটা তোমাকে জানালাম এবং এখন পর্যন্ত কেউ আমার ধারণা ভুল প্রমাণ করতে পারেনি। তাই আমি আমার বোনকে নিয়ে চিন্তিত, বুঝতে পেরেছি? শান্ত অস্ফুট স্বরে বলে। শামিন বলে, আমার বোন চিরকাল তার পরিবারের লোকজনের কাছে থেকে স্বার্থহীন ভালোবাসা পেয়েছে এবং ও যা অন্যদের দিয়েছে তাও নিঃস্বার্থ। সেখানে বড় ভাই হিসেবে যদি দেখি কেউ আমার বোনটাকে ক্যালকুলেট করে ভালোবেসেছে, তাহলে আমার তাকে মেরে ফেলতে ইচ্ছে করবে। শান্ত নিশ্চুপ। শামিন বলতে থাকে, আমার বোনটা বাসে চড়তে পারে না, অফিস থেকে লোন নিয়ে বাইক কিনেছি। শামিনকে থামিয়ে দিয়ে বলে ওঠে শান্ত, আমার বোন একবেলাও মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমি মাছ খাই না, আমার ভাগেরটা আপনার বোনকে খাওয়ানো হবে। শামিন চুপ করে থেকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, এখন একটা কারণ বলো তোমার হাতে আমার বোনকে তুলে দেওয়ার পিছনে। কেন তোমার কাছে আমার বোনকে বিয়ে দেওয়া উচিত? বলো, কেন তুমি উপযুক্ত? কয়েক মুহূর্ত সময় নিয়ে শান্ত বলে, শুধুমাত্র আমি উপযুক্ত এমন কথা আমি বলছি না ভাইয়া, কিন্তু সম্ভবত আপনার আদরের বোনের ওজন সহ্য করার ধৈর্য আমাকে সৃষ্টিকর্তা দিয়েছে। শামিন ঘুরে সবার দিকে তাকায়। ফুরাত বলে ওঠে, নির্মম মধ্যবিত্ত পরিবার আমাদের বোনের বিয়ে দিতে চায় না কেন জানো? নির্মম মধ্যবিত্ত পরিবারের মা বাবাদের মানসিকতার জন্য। ওদের মনস্তাত্ত্বিক দিকটা অদ্ভুত। এরা মনে করে এরা যেহেতু অতি কষ্টে সন্তানদের বড় করেছে, তাই সন্তানদের উপর শুধু তাদের অধিকার এবং খবরদারি চলবে। সেখানে ছেলের বউরা বরাবর তৃতীয় পক্ষ তাদের কাছে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে এবং আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গি ভয়ঙ্কর বিষে পরিণত হয়। তুমি ভেবো না এখানে তোমার সামনে দাঁড়িয়ে তোমার প্রেমিকার ভাইয়েরা সব যুক্তিহীন এবং জাজমেন্টাল কথাবার্তা বলছে। সবটা আমাদের বোনের জন্য, আমাদের ইমোশন, ভাইদের ইমোশন। শান্ত কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, আপনাদের কোনো কথা যুক্তিহীন নয়। আমি আপনাদের ইমোশনকে রেসপেক্ট করি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি এটিম। ছোটোবেলায় আমার বাবা মারা গিয়েছে, মা অনেক কষ্টে আমার বড় করেছে এবং ছেলে আর ছেলের বউয়ের মধ্যে খবরদারি করার জন্য তিনিও রইলেন না। কিছু মাস আগে তিনিও মারা গিয়েছে। কথাটা খুবই শান্তভাবে বলে শান্ত। শামিন মাথা তুলে শান্তর দিকে তাকায়। লিভিং রুমে সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে নিমেষে একটা অপরাধবোধ দেখা দিয়েছে। এভাবে একটা ছেলেকে আঘাত করে ফেললো তারা। আলো প্রচণ্ড ক্ষেপে যায়, বিড়বিড় করে বলে ওঠে, এভাবে ডেকে এনে এত কথা শোনানো হচ্ছে। আজ এই লোকটার সাথে বোঝাপড়া আছে। শামিন ঘুরে সবার দিকে একবার তাকিয়ে শান্তর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে, সরি, আমরা জানতাম না আসলে, নয়তো এই প্রসঙ্গ তুলতাম না। শান্ত চুপ করে থাকে। শামিন কয়েক মুহূর্তের সময় নিয়ে বলে, এই শহরে কোনো আত্মীয় স্বজন আছে? শান্ত মাথা নাড়ায়। বন্ধুবান্ধব আছে কিছু, তাদের ফোন করে ডেকে নাও, আমি কাজই ডাকছি। একটু পর ঈশিতা আর তোমার রেজিস্ট্রি হবে।
শান্ত মনে হলো স্বামী তার সাথে মজা করছে। সে বোকার মতো সবার মুখের দিকে তাকাচ্ছে। আলো দোতলা থেকে কয়েক মুহূর্ত স্বামীনের দিকে তাকিয়ে থেকে ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা থম মেরে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। পরি এসে সজোরে একটা চিমটি কেটে দেয় ঈশিতাকে। আনন্দিত গলায় বলে ওঠে, তুমি স্বপ্ন দেখছো না। স্বামীর ঘরে ঢুকতেই আলো ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেয়র সাহেব, অনেক থ্যাংক ইউ। স্বামীন হাসে। আলো মাথা হাত বুলিয়ে দিয়ে বলে, এত খুশি হচ্ছ মনে হচ্ছে বিয়েটা তোমারই। আলো মাথা তুলে স্বামীনের দিকে তাকায়, তারপর বলে, রাজি কেন হয়েছেন এত সহজে বলুন তো? আমার খটকা লাগছে। রাজি কেন হয়েছি তা নিজেও জানি না। হঠাৎ খুব মায়া হলো। মায়া থেকে সিদ্ধান্ত বদলে ফেলেছি। নয়তো আজ উত্তম মাধ্যম দিয়ে দিতাম আমার আদরের বোনের দিকে হাত বাড়ানোর অপরাধে। আর এমনিতেও ভাই বোনের ভালোবাসা গল্পের ভিলেন হওয়ার কোনো শখ নেই আমার। এটাও একটা কারণ রাজি হওয়ার পিছনে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আচ্ছা এগুলো কেমন ধরনের প্রশ্ন ছিল আর কেমন ধরনের কথা ছিল ওগুলো? ঈশিতা আপু মাছ খায়, বাসে চড়তে পারে না। আপনি একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে এসব উদ্ভট প্রশ্ন করেছেন কেন? স্বামীন হেসে আলোর নাক টিপে দেয়। তারপর নরম গলায় বলে, কিছু প্রশ্নের উত্তর দিলেই কি মানুষ সম্পর্কে ধারণা করা যায় আছিয়া? আমি প্রশ্নের উত্তরগুলো জানতে প্রশ্ন করিনি। আমি ছেলেটার ধৈর্য দেখেছিলাম। ইয়াশা মির্জা বোনকে বিয়ে করতে হলে তাকে ধৈর্যশীল হতে হবে। একেবারে ইয়াশা মির্জার মতোই ধৈর্যশীল। আলো হেসে ফেলে। স্বামীন বলে, যাই হোক কাজই আসছে। তুমি একটু রান্নার দিকটা দেখবে। নতুন জামাইকে ভালো মন্দ না খাইয়ে কিভাবে পাঠাই মানে কোথায় পাঠাবেন? বিয়ে পড়িয়ে ওর বাসায় পাঠিয়ে দেব। ঈশিতা আমার কাছে থাকবে। 1 মাস পরে ধুমধাম করে অনুষ্ঠান করে ঈশিতাকে নিয়ে যাবে। আলো তাকিয়ে আছে বিরস মুখে বলে, হ্যাঁ হ্যাঁ নয় বিয়েটা পড়িয়ে রাখছি। সামনে ইস্যুর পরীক্ষা, সংসার 1 মাস পরে করলে কী অসুবিধে? এতটুকু ধৈর্য ধরতে পারবে না কেউ? পৃথিবীর সব ধৈর্য স্বামী ইয়াশা মির্জা একাই করবে? ঈশিতা এসে ঘরের বাইরে দাঁড়ায়। স্বামীন ঘুরে তাকায় বোনের দিকে, ঠান্ডা গলায় বলে, কিছু বলবি? ঈশিতা ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। 2 ভাই বোন চুপ করে থেকে দীর্ঘ সময়। আলো মুগ্ধ হয়ে দেখতে থাকি সেই দৃশ্য। একটু পরে বলে, ঠিক আছে আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারা কথা বলুন। স্বামীন মজার ছলে বলে, হ্যাঁ যাও। আর শোনো, কোনো মাছের আইটেম রেঁধো না। তোমার ননদাই মাছ খায় না। ঈশিতা হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি তুমি রেঁধো, আমি মাছ খাই, ওর ভাগেরটাও আমি খাবো। এত লাফালাফি করছো কেন? এখন লাফালাফি করার সময়? নেক্সট মান্থে ডেলিভারি, শান্ত থাকো। ঋতুর হাত দুটো শক্ত করে ধরে ফেলে ইলহাম। ইলহামকে দেখে ঋতু ধমকে সুরে বলে ওঠে, কেমন প্রশ্ন করা হচ্ছিল ওগুলো? ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ওঠে, আসতে বলো না, ভয় পেয়ে গেলাম যে। ঋতু বলে, একটা মানুষকে ডেকে নিয়ে সব ভাইয়েরা মিলে এভাবে ধরছিলেন, শুরুতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধরবো না? আমাদের আদরের বোনের দিকে হাত বাড়িয়েছে, এমনি এমনি দিয়ে দেবো বোনকে? নিজের বোনের বেলায় আটিশুটি, পরের বোনের বেলায় দাঁত কপাটি। বাংলাদেশে পুরুষদের মানসিকতা। ঋতু এমন কথা। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ক্ষণবাদে বলে ওঠে, তুমি এখনও আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি তাই না? ঋতু চুপ হয়ে থাকে। ইলহাম ঋতুর 2 বাহু ধরে বলে ওঠে, শাস্তি কেন দিলে না? বড় ভাবির চেলা হয়েছ, তার কাছ থেকে শিখে নাও দোষীকে শাস্তি কিভাবে দিতে হয়। ঋতু ইলহামের চোখের দিকে তাকায়, ধরা গলায় বলে, আলো আলোই, ঋতু ঋতুই। ঋতুরা চাইলেও আলোদের মতো হতে পারে না। ইলহাম চুপ করে থাকে। ঋতু বলে উঠে, একটা সত্য কথা বলবেন? যদি কখনো জুই আপনাকে আমার বাচ্চা অ্যাবর্শনের কথা না বলতো, তাহলে কখনো ওর প্রতি মুগ্ধতা কাটতো আপনার? নিজের বাচ্চাকে মেরে ফেলতে হবে শুনেই তো ওকে দূরে সরিয়ে দিয়েছেন, নয়তো কখনো দিতেন না। আমি এও জানি
আমার এই সন্তান জন্মানোর পর আপনি আগেরবারের মতো শুধুমাত্র বাচ্চা নিয়ে মেতে থাকবেন। আমি চলে যাব আমার আগের জায়গায়। সেবিকা, শুধুমাত্র একজন সেবিকা আপনার আমি। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ নামিয়ে নেয়। ইলহাম বলে ওঠে, এটা তুমি একদম ঠিক বলেছ। তোমাকে আমি আমার সেবিকা হিসেবে দেখি। তবে তুমি কি জানো, তোমার মতো সেবিকা দ্বিতীয়টি আমি খুঁজে পাবো না এই পৃথিবীতে। তোমার বিকল্প কেউ নেই দেখেই আমি তোমার দ্বারস্থ হয়েছি। এখন আমাকে স্বার্থপর ভাবতে পারো। ঋতু চুপ করে থাকে। ইলহাম ঋতুকে কাছে টেনে নিয়ে নরম গলায় বলে, শাস্তি দিতে চাইলে দিতেই পারতে। মাথা পেতে নিলাম। চোখ তুলে ঋতু ইলহামের দিকে তাকায়। চোখে চোখ রেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ওই যে বললাম ঋতুরা কখনো আলো হতে পারে না। চেষ্টা আমিও করছিলাম, আলো হতে ব্যর্থ হয়েছি। হয়তো পারেন, ঋতুদের আলোদের মতো আত্মসম্মান নেই, কিংবা আত্মসম্মান মায়ের কাছে হেরে যায়। মাগরিবের পরে ঈশিতা এবং শান্তর রেজিস্ট্রি সম্পন্ন হয়। শান্তর তরফ থেকে শান্তর দুজন বন্ধু সাক্ষী হয়, আর ঈশিতার তরফ থেকে তার ভাইয়েরা। বিয়ে সম্পন্ন হলে সবাই নতুন বিবাহিত দম্পতির জন্য মোনাজাত তুলে দোয়া যায়। ঈশিতা সালোয়ার কামিজ পরে আছে, ওড়না দিয়ে মাথা ঢাকা। শান্ত তার অফিসের ফর্মাল পোশাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লিভিং রুমে বাড়ির পুরুষেরা কথা বলতে থাকে। ঈশিতা নিজের ঘরে চুপচাপ বসে আছে। তার এখনও হাত পা কাঁপছে, মনটা এখনও অস্থির। সবটা এখনও বিশ্বাস হচ্ছে না তার। আলো একটা বাটিতে কিছু ডেজার্ট নিয়ে ঘরে ঢুকে ঈশিতাকে থম মেরে বসে থাকতে দেখে মুচকি হেসে বলে, তখন লজ্জায় কিছু খেতে পারোনি, এখন এটা খাও, তোমার পছন্দের ডেজার্ট। পরি ঋতু আলোর পিছু পিছু ঘরে ঢোকে। ঈশিতার লাজুক মুখটা নামিয়ে নেয়। ক্ষণবাদে মিছিমিছি রাগ দেখিয়ে আলোকে বলে, আমার বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল ভাবি জানো? তোমার ওই পাগল স্বামীর জন্য সব বেচতে গেল। ধুম করে বিয়ে পড়িয়ে দিল। সালোয়ার কামিজে পরে বিয়ে করলাম। আলো হাসে। ঋতু পেটে হাত চেপে ধীরে ধীরে বিছানায় বসে। পরি আলোকে বলে, এখন কি করব ভাবি? বাসর সাজাতে হবে না? আলো মাথা নেড়ে বলে, তোমার ভাইয়া বারণ করেছে, সামনের মাসে অনুষ্ঠান করে তারপর। কথাটি বলে আলো ঈশিতার দিকে তাকায়, তারপর বলে, আপত্তি আছে? ঈশিতা মুচকি হেসে মাথা নাড়ায়। পরি বিরস মুখে তাকায় সবার দিকে। এটা আবার কেমন বিয়ে? ঘটা করে বিয়ে পড়ানোর কি দরকার ছিল তবে? শান্তিনীর গেট থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান। বন্ধুদের বিদায় দিয়ে শান্ত দীর্ঘ সময় সেই চায়ের দোকানটাতে বসেছিল। এর মাঝে চা খেয়েছে 4 কাপ। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 10:30। ঈশিতার নাম্বার অনবরত বন্ধ পেয়ে যাচ্ছে সে। বিকেল থেকে তার সাথে যা যা হয়েছে তাতে এমনিতে সে কথা হারিয়ে ফেলেছে। শান্ত বেশ মেজাজ খারাপ হচ্ছে স্বামী ইয়াশা মির্জার ওপর। যদি বউয়ের কাছে নাই যেতে দেবে, তবে ঘটা করে বিয়ে কেন পড়িয়ে দিল? অবশ্যই শান্ত অনুমান করেছে এটা হচ্ছে শান্ত আর ঈশিতার শাস্তি। বুদ্ধিমান ইয়াশা মির্জা খুবই ঠান্ডা মাথায় শান্ত থেকে প্রতিশোধ নিয়েছে। বিরস মুখে দূর থেকে শান্তিনীর গেটের দিকে তাকিয়ে বিড় করে সে বলে ওঠে, আপনার কোনো তুলনা হয় না ইয়াশা মির্জা। চায়ের দোকানে বিল মিটিয়ে উঠে পড়ে শান্ত। তারপর দোকান থেকে বেরিয়ে রাস্তায় চুপচাপ হাঁটাহাঁটি করতে থাকে। চায়ের দোকানের লোকগুলো খুবই কৌতূহলী দেখছে তাকে, স্যুট বুট পরিহিত এই সুদর্শন যুবকটিকে। শেষবারের মতো শান্ত ঈশিতার নাম্বার ডায়াল করে নাম্বারটা বন্ধ পায়। বিরক্তিতে শান্ত কপাল কুঁচকে ফেলে। এই ভাই বোনগুলো তাকে পাগল বানিয়ে ছাড়বে। খাবার টেবিলে পাতে খাসি আস্ত রান দিয়ে কত জামাই আদর করলো। তারপর 1 মাস পর ধুমধাম করে অনুষ্ঠান করে ইস্যুকে উঠিয়ে নিয়ে যেও বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। শান্ত কপালে যে বরাবরই ভাঙা, আজ নতুন করে তার প্রমাণ পেল। শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার আগে বউটার মুখটা পর্যন্ত দেখতে পেল না। একটা গভীর নিঃশ্বাস ফেলে শান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মিশনের প্রস্তুতি নিচ্ছে। মিশনের নাম বইয়ের মুখ দেখা। হাতে ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত পরীকে
ফোন দেয়। ওপাশ থেকে পরি ফোনটা রিসিভ করতেই আনন্দিত গলায় বলে, বলুন দুলাভাই, আমি আপনার ফোনের অপেক্ষা করছিলাম। সবাই ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। তোমার ঈশিতা আপুর ফোন বন্ধ কেন? আপু ঘুমাচ্ছে। কি বলুন তো দুলাভাই, গত দুদিন টেনশনে আপুর ঘুম খাওয়া কিছু হয়নি। আপনি গেটের বাইরে এসে গিয়েছেন? হ্যাঁ এসে গিয়েছি। এখন কি করব? রিয়াজ ভাই গেট খুলে দিলে সোজা অন্দরমহলে ঢুকবেন। ফুলির মা সদর দরজা খুলে রেখেছে। তারপর সোজা দোতলায় উঠবেন। আমি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি দোতলার। আচ্ছা, অস্পষ্ট স্বরে শান্ত বলে, ফোন কেটে দাও। তার নিজেকে এখন চোর চোর মনে হচ্ছে। পরি চুপচাপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। এখন যদি বড় ভাইয়া কোনো কারণে ঘুম থেকে উঠে পড়ে তাহলে তার খবর আছে। চর মেরে পরির সব দাঁত ফেলে দেবে ইয়াসা মির্জা। আলো এখনও ঘরে আসছে না দেখে স্বামী বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুমের সংলগ্ন ব্যালকনির দিকে যায়। তার অনুমান ঠিক, আলোকে সেখানেই পাওয়া গিয়েছে। ব্যালকনির গ্রিল ধরে ওদিক ফিরে কারো সাথে ফোনে কথা বলছে। স্বামীনকে পিছন থেকে জড়িয়ে ধরতেই চমকে উঠে ফোনটা হাত থেকে ফেলে দেয়। ঘুরে স্বামীনের দিকে তাকিয়ে ফোনটা তুলে নিয়ে হিয়ার সাথে কথা বলে কল কেটে স্বামীনকে বলে, আপনি? তুমি কি ভেবেছিলে ভূত? না, আমি ভেবেছি পাগল। আমার অনুমান সত্যি। এখানে এসে ফোনে কথা বলার কি আছে? আপনি দলের লোকজনদের সাথে কনফারেন্স কলে ছিলেন, ভাবলাম অসুবিধা হবে। শান্ত পা টিপে টিপে দোতলায় উঠতে পড়ি একটা প্রশস্ত হাসি দিয়ে ফিসফিসে বলে, চলুন আমার পিছু পিছু আসুন। শান্তকে নিয়ে ঈশিতার ঘরের দিকে উদ্যত হতে পড়ি থমকে দাঁড়িয়ে পড়ে। তাকে সোজাসুজি লিভিং রুমে ব্যালকনিতে। সেখানে সাবিনার আলোকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আত্মা খাঁচা ছাড়া অবস্থা। এখন এদের পাশ কাটিয়ে ঈশিতা আপুর ঘরে কিভাবে যাবে সে? বিড়বিড় করে বলে উঠে, আল্লাহ, এই দুজনে এ সময় এখানে কি করছে? স্বামীন পরীদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, তাই পরী আর শান্তকে দেখতে পায়নি, কিন্তু আলো দেখতে পেয়েছে। পরীর সাথে শান্তকে পা টিপে টিপে ঈশিতার ঘরের দিকে যেতে দেখে সে থম মেরে দাঁড়িয়ে আছে। স্বামীন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, কি হলো? থম মেরে গেলে কেন? কিছু না, বলুন। তোতলাতে তোতলাতে বলে উঠে আলো। স্বামীন বিরক্ত ভঙ্গিতে বলে, বলবো মানে? ঘরে চলো, ঘুমাবে। শান্ত দ্রুত পায়ে হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। তার চশমা খুলে দূরে ছিটকে পড়ে। আলো চোখ বড় বড় করে ফেলে। পিছনে কিছু পড়ে যাওয়ার শব্দে হতেই স্বামীন মাথা ঘুরে দেখতে যাবে, অমনি আলো দুহাত তার গাল আলগে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, এই না, ওদিকে তাকাবেন না। ওদিকে তাকাবো না মানে? অবাক হয়ে বলে স্বামীন। আলো আমতা আমতা করে বলে, মানে আমার দিকে তাকান, শুধু আমাকে দেখুন আপনি, আমি কত সুন্দর। স্বামীন অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? পরি শান্তর চশমা এনে হাতে দিয়ে ফিসফিসিয়ে বলে, ঘুমিয়ে পড়েছেন নাকি? মেঝেতে উঠছেন না কেন দুলাভাই? শান্ত উঠে দাঁড়ায়। এটাও বাকি ছিল? শেলিকের সামনে মান সম্মান ছিটে ফোটাও রইল না। উঠে দাঁড়িয়ে চশমা চোখে দিয়ে পা টিপে টিপে আবারও হাঁটতে থাকে সে। স্বামীন আলোকে বলে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে খুব ভালো করে দেখব তোমায়। ঘরের দিকে যেতে গেলে বিপদ। শান্ত একেবারে স্বামীনের সামনে পড়ে যাবে। তাই বলে উঠে, এই না, এখন ঘরে যাওয়া যাবে না। এখন ঘরে যাওয়া যাবে না মানে? মানে আপনি আমাকে এখানে দেখুন, আমার চোখের দিকে তাকান, আমার চোখের ভাষা পড়ুন তো মেয়র সাহেব। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, আচ্ছা পড়লাম। কি লেখা? কিছু গালাগাল লেখা, ঠান্ডা গলায় জবাব দেয় স্বামীন। আলো চুপ করে সামনের দিকে তাকিয়ে থাকে। পরি শান্তকে নিয়ে চুপচাপ ঈশিতার ঘরে ঢুকে পড়ে। ইসমাম নিজের ঘরের বাইরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরির কাণ্ড কারখানা সে খুব মনোযোগ দিয়ে দেখেছে। সে সেই তখন থেকে নিশ্চুপ হেসে যাচ্ছে। এমন হাসি সে অনেক দিন হাসেনি। শান্তরা চোখের আড়াল হলেই আলো কপাল কুঁচকে স্বামীনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চলুন ঘরে চলুন।
শাবিন অবাক হয়ে যায়। এইমাত্র কত আহ্লাদ গলায় কথা বলছিলে, এর মধ্যে কথার সুর পাল্টে গেল। আলো ভেঙচি কেটে দ্রুত পায়ে নিজেদের ঘরে ঢুকে যায়। শাবিন বিরস মুখে আলোর পিছু পিছু যায়। মেয়েদের মুড সুইং বোঝা তার মধ্যে তুচ্ছ শামিনের সাধ্য নয়। দরজা চাপিয়ে পরি বিছানার কাছে গিয়ে ঈশিতাকে ঘুম থেকে তোলে। ঈশিতা উঠে বসে চোখ ডলে নিয়ে শান্তকে দেখে প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, তুমি? শান্ত এগিয়ে সে বিছানা এক পাশে বসে নরম গলায় বলে, কিছু সময় থেকে চলে যাব পাক্কা। ঈশিতা হতভম্ব ভাব কাটছে না। পরি মুচকি হেসে মৃদু স্বরে বলে, আচ্ছা তোমার কথা বলো, আমি আসছি। পরি চলে যেতেই শান্ত দরজা ছিটকেনি তুলে দিয়ে ঘুরে তাকায়। ঈশিতা গম্ভীর কণ্ঠে বলে, মতলব কি তোমার? শান্ত কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলে, তোমাদের 4 ভাই বোনের সবসময় এটা কেন মনে হয় আমি মতলব নিয়ে ঘুরি? আশ্চর্য, আমি গরিব হতে পারি, মতলবই নই। ভাইয়া কি বলল শোনেনি? 1 মাস পরে। লজ্জা মাখা মুখে বলে ওঠে ঈশিতা। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি বউটাকে দেখতে এসেছি শুধু। দোতলার পশ্চিম পাশে টানা বারান্দার দরজা ঠেলে ইসমাম বারান্দার পা রাখতেই থমকে যায়। পরি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ইসমাম ক্ষণবাদে বলে ওঠে, ও তুমি? আমি ভেবেছি মারুফা চাচির ভূত। পরি ইসমামের মস্করায় গায়ে না মেখে তার হাতের দিকে তাকায়। স্বামী ইয়াসা মির্জা ভোলা বলা ছোট ভাইয়ের হাতের সিগারেট। খুবই অবাক করার বিষয়। ইসমাম পরির দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকিয়ে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। পরি চুপচাপ বারান্দা থেকে চলে যেতে নিলেই ইসমাম বলে উঠে, বুদ্ধিটা ভালো ছিল। আমার আসলে ভাইয়াকে বলতে লজ্জা লাগছিল। শান্তকে নে ভালোই করেছো তুমি ইস্যু, ভালো লাগবে। পরি দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর চুপচাপ হেঁটে দোতলা লিভিং রুমে গিয়ে বসে পড়ে। তাকে আরও কিছুক্ষণ পাহারাদার হয়ে থাকতে হবে। ইসমাম বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পরির দিকে তাকিয়ে থাকে। পড়াশোনা ছাড়া সব কিছু করতে দেখা যায় এই মেয়েটাকে। এই ডাক্তারি পাশ করবে কিভাবে? মুন্না ভাই MBBS-এর ফিমেল ভার্সন। বিছানার উপর দুজনে বসে আছে। একজনের পিঠে পিঠ ঠেকে ঠেকে রেখে আরেকজন। কেউ কারো মুখ দেখছে না, চুপ করে আছে দুজন। কিছুক্ষণ পরে শান্ত বলে উঠে, ঘুমিয়ে পড়লে নাকি? না, বলো। ঘুম ঘুম কণ্ঠে বলে ঈশিতা। শান্ত ম্লান হেসে বলে, আমাকে বিয়ে করতে যতটা আগ্রহী ছিলে, বিয়ে করে ততটাই নির্লিপ্ত লাগছে তোমাকে। তো কি করব, আপনাকে মাথায় উঠিয়ে নাচাবো? কাট কাট বলে ঈশিতা। শান্ত হেসে ফেলে, বলে, একেবারে ভাইদের মতো হয়েছ। কথাবার্তা শুনলে গলা শুকিয়ে যায়। ঈশিতা ঠোঁট চেপে হেসে বলে, 2 ঘন্টা হয়েছে, এখন যাও। কাল অফিস আছে না? অফিসে যেতে না পারলে চাকরি থাকবে না, চাকরি না থাকলে কিন্তু বউ থাকবে না। শান্ত মৃদু হেসে হুট করে ঈশিতার মুখোমুখি বসে পড়ে, ঈশিতাকে আলগে নেয়। ভালোবাসার মানুষের আচমকা স্পর্শে ঈশিতা লজ্জায় মিউয়ে যায়। শান্ত নিচু স্বরে বলে, যাব। খালি হাতে কিভাবে যাই? বউকে একটা চুমু খেয়ে যাব, নয়তো সারা রাত ঘুম হবে না। ঘুম না হলে অফিসে গিয়ে কাজ করতে পারবো না, বস চাকরি থেকে বের করে দেবে। চাকরি না থাকলে বউ থাকবে না। কথাটা বলে শান্ত ঈশিতার কপালে চুমু খেতে নেয়। তখনই বিকট শব্দে ইলহামের চিৎকার শুনতে পাওয়া যায়। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলে উঠে, রূপকথার স্বাদ চম্পা ভাই ঘুমিয়ে থাকে, আর তোমার চম্পা ভাইয়েরা রাত 12:30টার সময়টা তো জেগে আছে। কি বিপদ! এরা কি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস প্রভার্টিভ জানে না? ঈশিতা শান্তর দিকে চোখ রাঙিয়ে তাকায়, তারপর উঠে গিয়ে দরজার সিটকেনি খোলে। ইলহামের চিৎকার শুনে শামিন আর আলো একে অপরের মুখের দিকে তাকায়। চিন্তিত ভঙ্গিতে ছুটে ঘর থেকে বের হয়ে ইলহামের ঘরের দিকে যায়। ঘরের দরজা খোলা। ইহান ভীত চোখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে চুপচাপ। ইলহাম ওয়াশরুমে থেকে ঋতুকে 5 কোলে করে এনে বিছানায় শুয়ে দেয়। পেটে হাত চেপে ঋতু তীব্র আর্তনাদ করে যাচ্ছে। শামিন ইলহামের দিকে তাকায়। ঋতুকে কোলে তুলে নেওয়া ইলহামের শার্টে রক্ত লেগে গিয়েছে। আলো হতভম্ব হয়ে ছুটে যায় ঋতুর কাছে। কপাল কেটে রক্ত পড়ছে ঋতুর। পেটের তীব্র যন্ত্রণার কোনো দিশা খুঁজে পাচ্ছে না সে। শামিন গিয়ে ইহানকে
আগেই কোলে তুলে নেয়। ইলহাম উৎকণ্ঠা নিয়ে বলতে থাকে, হঠাৎ কিভাবে পড়ে গেলে জানি না, ওয়াশরুমের দরজা ভেঙে বের করেছি। শামীম এক পলক ঋতুর দিকে তাকিয়ে ইলহামকে বলে, সময় নেই, ওকে তোল, আমি গাড়ি বের করছি। ইলহাম গায়ে রক্তের শার্টটা না পাল্টে ঋতুকে কোলে নেয়। শামীম ইহানকে আলোর কাছে দিয়ে গাড়ির চাবি নিতে ঘর থেকে বের হয়। লিভিং রুমে আসতেই দাঁড়িয়ে পড়ে শান্ত আর ঈশিতা তার সামনে দাঁড়িয়ে। শান্ত চোরের মতো মুখ করে রেখেছে। শামীম হতভম্ব হয়ে শান্তর দিকে তাকিয়ে থাকে। আলো ইহানকে কোলে নিয়ে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। পরি কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে ছিল। শামীম ঘুরে রাগের দৃষ্টিতে পরির দিকে তাকায়। এ ধরনের বুদ্ধি যে এই মেয়েটার মাথা থেকে বের হতে পারে তা সে জানে। পরি ছুটে গিয়ে আলোর পিছনে আড়াল হয়ে দাঁড়ায়। ইসমাম কিছুক্ষণ সামনের দৃষ্টি দেখে মৃদু স্বরে বলে ওঠে, আমি ডেকেছি শান্তকে ভাইয়া। শামীম ইসমামের দিকে তাকায়। আলোর পাশ থেকে বলে উঠে, চলুন না, এখন এসব থাক, শীঘ্রই গাড়ি বের করুন। শামীম দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে গাড়ির চাবি আনে। এখন এত কিছু দেখার সময় নেই তার। ঋতুর অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণা, গগন বিদারী চিৎকার দিয়ে যাচ্ছে। পিছনের সিটে বসে ইলহাম শক্ত করে ঋতুকে ধরে রেখেছে। আলো ইহানকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শামীমের পাশে সিটে বসেছে। শান্তিনীরের গেট থেকে রাত 12:30টার দুটো গাড়ি বের হয়। পিছনের গাড়িতে রয়েছে ইসমাম, ঈশিতা, শান্ত ও পরি। ইসমাম ড্রাইভ করতে করতে মাথা ঘুরিয়ে শান্তকে বলে, তোমার বাসায় নামিয়ে দিয়ে যাই। কাল তো তোমার অফিস আছে। তোমাদের বাড়ি এত বড় বিপদ, আমি বাসায় চলে যাব? আমিও যাব হসপিটাল। ঋতু ভাবি আমাকে অনেক পছন্দ করতেন, আমিও করতাম। চলো সোজা হসপিটালে চলো, দূরভাবে বলে শান্ত। ঈশিতা মিনমিন করে বলে উঠে, ভাইয়া কি মনে করেছে কে জানে। আমি ভাইয়াকে মুখ দেখাবো কি করে? আসতে গেলে কেন তুমি, যত সব। শান্তকে ধমকে ঈশিতা পরির দিকে তাকিয়ে বলে, সব কিছু মূল তুই, তাই না? পরি চুপ করে থাকে। ইসমাম ঈশিতাকে বলে উঠে, এখন এসব কথা বলার সময় মেজ ভাবি যেন প্রে করো, ভাইয়াকে ম্যানেজ করা যাবে। তোরা কোনো অন্যায় করিসনি।